ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের রেসপিরেটরি ফিজিওলজি এর আজকে ফার্স্ট ক্লাস, এবং একদম ফার্স্ট ক্লাসে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানাটমি জানতে হয়। তো ফিজিওলজিক্যাল অ্যানাটমি বলতে আমরা কি বুঝি? আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেমে কি কি পার্ট আছে, তাহলে এই পার্ট গুলা যদি আমি জানি তাহলে ফিউচারে আমি জানতে পারবো যে ওই পার্ট গুলা কি কি ফাংশন রাখে, ওই পার্টগুলা কি কি ফাংশন করতে পারে। তাহলে আমরা রেসপিরেটরি ফিজিওলজি শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই রিক্যাপ করতে হবে। আপনারা সবাই লাং নিয়ে পড়ে আসছেন, অলরেডি লাং নিয়ে জানেন। তো আশা করি আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ হচ্ছে আমরা আহ আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বেসিকের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বেসিক নলেজের উপর সীমাবদ্ধ থাকবো, এবং নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আর একটু ডিপে যাবো। এভাবে আস্তে 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 আমরা ইনশাল্লাহ রেসপিরেটরি ফিজিওলজিটা শেষ করব। তো রেসপিরেটরি ফিজিওলজি, প্রথমত আমাদের একটা জিনিস শেখার আগে আমাদেরকে জানতে হবে যে এই রেসপিরেটরি ফিজিওলজি এর নলেজ আমার কোথায় কাজে লাগবে। একটা জিনিস দেখেন, রেসপিরেটরি ফিজিওলজি অবশ্যই আপনার প্রফে পাস করতে কাজে লাগবে। তারপর হচ্ছে আপনি যখন ফোর্থ ইয়ারে প্যাথোলজি পড়বেন, রেসপিরেটরি প্যাথোলজি, এখন আপনি কি পড়তেছেন? রেসপিরেটরি ফিজিওলজি। আপনি যখন রেসপিরেটরি প্যাথোলজি পড়বেন তখন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের রোগের নাম শুনবেন, যেমন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর মধ্যে আছে হচ্ছে এমফাইসিমা, একটা ডিজিজ আছে, একটা আছে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, আর একটা আছে হচ্ছে ব্রঙ্কিএক্টাসিস, আর একটা ডিজিজের নাম হচ্ছে এজমা। এজমা নিয়ে আপনারা সবাই জানেন, এটা আপনার সাথে আপনাদের মানে সবার সাথেই পরিচিত। তো এখন এরকম বিভিন্ন ডিজিজ, আমরা যদি বলি ব্রঙ্কাইটিস, এরপরে হচ্ছে ব্রঙ্কিএক্টাসিস, সার্কোইডোসিস, এরকম অনেকগুলা ডিজিজে অনেক অনেক কন্ডিশনে আমাদের রেসপিরেটরি ফিজিওলজি এর ফাংশনটা কিভাবে অল্টার্ড হতে পারে, কিভাবে ভিন্ন হতে পারে, এই জিনিসটা হচ্ছে আমরা তখন হচ্ছে ভালো করে জানতে পারবো যখন হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা রেসপিরেটরি ফিজিওলজিটা ভালো করে জানবো। তারপর হচ্ছে আমার প্যাথোলজিতে কাজে লাগলো। তারপর হচ্ছে আমার কোন জায়গায় কাজে লাগবে, আমি যখন ফিফথ ইয়ারে গিয়ে মেডিসিন পড়বো, রেসপিরেটরি সিস্টেমের মেডিসিন পড়বো, তখন হচ্ছে আমার একদম রেসপিরেটরি ফিজিওলজিটা একদম টপ টু পর্যাও আমার কাজে লাগবে। তাহলে আপনি এখন থেকে বেসটা তৈরি করতেছেন, তারপর আস্তে আস্তে আপনি পিলার গাড়বেন, তারপর আস্তে আস্তে হচ্ছে আপনি একটা ছাদ তৈরি করবেন, তারপর হচ্ছে আপনি ওয়াল দিবেন, তারপরে না একটা সুন্দর, খুব সুন্দর একটা রিসোর্ট হবে, খুব সুন্দর একটা বাড়ি হবে। তো এজন্য এই বেসটা যদি আপনি ভালো করে তৈরি না করেন তাহলে দেখা যাবে আপনি আপনি যে এত সুন্দর করে যে গড়টা সাজানোর পরিকল্পনা করতেছেন এটা আসলে হবে না। সেজন্য ফার্স্ট থেকেই ডেডিকেটেড হতে হবে। সবাই চিন্তা করে না আমি পরে ডেডিকেটেড হব, পরে একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলবো, আসলে এটা হয় না। তো এখন থেকে আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আমরা যদি শুরু করি যে রেসপিরেশন কি, প্রথমত আমাদের জানতে হবে যে হোয়াট ইজ রেসপিরেশন। রেসপিরেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অক্সিজেন ইজ টেকেন, যে প্রসেসের মাধ্যমে অক্সিজেন আমরা নেই এন্ড কার্বন ডাই অক্সাইড ইজ গিভেন আউট, এবং কার্বন ডাই অক্সাইড আমরা বের করি। এটাই হচ্ছে কি রেসপিরেশন। এই রেসপিরেশন হতে পারে এক্সটার্নাল রেসপিরেশন, একটা রেসপিরেশন হতে পারে ইন্টারনাল রেসপিরেশন। এখন আমরা জানবো যে এক্সটার্নাল রেসপিরেশন কি, ইন্টারনাল রেসপিরেশন কি। আমরা জাস্ট জানলাম যে রেসপিরেশন মানে সিম্পলি কি বুঝায়, অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড বের করলাম, এটাই। তো এখানে যে জিনিসটা বলতেছে, ফিটাল লাংস আর নন ফাংশনাল, সো ডিউরিং ইন্ট্রাইউটেরিন লাইফ exchange of gases between the fetal blood and mother's blood occurs through placenta। এখানে যে জিনিসটা বলছে, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন হচ্ছে আপনার তো কোনো, আপনি বাইরের এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নেয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করো, এটা আপনার জন্য পসিবল ছিল না। তাহলে তখন রেসপিরেশনটা কিভাবে সম্পন্ন হতো? তখন হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে আপনার শরীরে অক্সিজেন যুক্ত ব্লাড আসতো, আবার আপনার শরীরে যে টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা তৈরি হতো সেটা আবার প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীরে চলে যেত। তখন আপনার রেসপিরেটরি রুটটা ছিল প্লাসেন্টা। তখন হচ্ছে আপনার রেসপিরেটরি রুটটা ছিল প্লাসেন্টা, এই প্লাসেন্টার মাধ্যমে আপনার রেসপিরেশনটা সম্পন্ন হতো। কিন্তু এখন আপনি যখন বড় হয়ে গেলেন তখন তো আপনার আলাদা একটা রেসপিরেটরি সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিছে, এবং সেই রেসপিরেটরি সিস্টেমকে আপনি এখন ভালো করে শিখতে যাচ্ছেন। তাহলে এখানে যে জিনিসটা বলতেছে যে আফটার দ্য ফার্স্ট ব্রেথ দ্য রেসপিরেটরি প্রসেস কন্টিনিউয়াস থ্রু দ্য লাইফ। যখনই হচ্ছে আপনি ফার্স্ট ব্রেথটা নেন এই পৃথিবীর
পৃথিবীতে, তখনই হচ্ছে আপনার যতদিন আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার রেসপিরেশনটা চলতে থাকে। এরকম একটা অটোমেটিক একটা প্রসেস, এটা হচ্ছে রেসপিরেশন। তো এটা কোন বই একজন জিজ্ঞাসা করছেন, আমি এই টপিকটা পড়াচ্ছি হচ্ছে সেম্বুলিঙ্গাম থেকে, ঠিক আছে? সেম্বুলিঙ্গাম থেকে আমি এই টপিকটা পড়াচ্ছি। নেক্সট ক্লাস হয়তো আমরা পড়াবো বিআরএস ফিজিওলজি, সেম্বুলিঙ্গাম, তারপর হচ্ছে ইউএসএমএলই ফার্স্ট স্টেজ। নেক্সট ক্লাসটা এরকম ভাবে পড়ানোর পরিকল্পনা আছে। তবে আজকের ক্লাসের বেসিকটা এখানে খুব সুন্দর করে লিখছে, সেজন্য আমি এই টপিকটা এখান থেকে চুজ করছি। তো আবার যখন আমি দেখবো যে একটা টপিক গাইডনে ভালো লিখছে, তখন হচ্ছে আমি গাইডনকে চুজ করব। এভাবেই হচ্ছে আমরা যে কোনো একটা বইয়ের উপর ফোকাস থাকবো না, বিভিন্ন বইয়ে বিভিন্ন টপিক সুন্দর লিখে। এখন গাইটনে মনে করেন একটা টপিক অনেক কঠিন করে লিখছে, যেটা হচ্ছে এই টপিকটা বুঝতে স্টুডেন্টের জন্য কষ্ট হবে, ঠিক আছে? গাইটনে অনেক বেসিক সহ লিখে, কিন্তু এই টপিকটা অন্য একটা বইয়ে অনেক সুন্দর করে লিখছে, তাহলে অবশ্যই আমি অন্য একটা বই চুজ করবো। যখন গাইটন সুন্দর লিখবে গাইটনকে চুজ করবো, যখন জ্ঞানন সুন্দর লিখবে ওই টপিকে আমি জ্ঞাননকে চুজ করবো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে আপনি চুজই হতে হবে আপনাকে। তো আমি আমি শুধুমাত্র এই গাইটন পড়বো, শুধুমাত্র এই জ্ঞানন করবো, এরকম হলে হবে না। আপনাকে চুজই হতে হবে, আপনাকে পিক করা শিখতে হবে যে এইখানে এই জিনিসটা সুন্দর, এইখানে এই জিনিসটা সুন্দর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে নিউবর্ন নিউবর্ন হচ্ছে রেসপিরেশন কত, 30 to 60, প্রতি মিনিটে 30 থেকে 60 বার তারা হচ্ছে রেসপিরেশন নেয়। আর্লি চাইল্ডহুড মানে বাচ্চারা, যেমন ধরেন 1 থেকে 5 বছর এরকম, এই এজে তারা হচ্ছে প্রতি মিনিটে 20 থেকে 40 বার রেসপিরেশন, এটা তাদের জন্য নর্মাল। কিন্তু আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন হচ্ছে আমাদের প্রতি মিনিটে 12 থেকে 16 বার, প্রতি মিনিটে 12 থেকে 16 বার হচ্ছে আমরা রেসপিরেশন করি আমাদের। যেমন আপনি যদি 1 মিনিট কি করেন, কাউন্ট করেন, যেমন হচ্ছে আমরা যখন ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে আমাদের হচ্ছে রেসপিরেটরি রেট কাউন্ট করতে হয়। ওয়ার্ডে গিয়ে আমাদের হচ্ছে কি করতে হয়, রেসপিরেটরি রেট কাউন্ট করতে হয়। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা কি করি, আমরা যখন হচ্ছে পেশেন্টের পালস দেখি, হ্যাঁ, হাতের মধ্যে আমরা হচ্ছে এখানে আমাদের রেডিয়াল পালসটা দেখি, তখন হচ্ছে আমরা পেশেন্টের সাথে হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করে আমরা অন্য হাত দিয়ে পেশেন্টের পালসটা দেখি। আবার আমরা ওই সময় কি করি, 1 মিনিট গুনে আমরা দেখি যে পেশেন্টের এবডুমেনটা কিভাবে মুভ করতেছে, প্রতি মিনিটে কিভাবে মুভ করতেছে। এভাবে হচ্ছে আমরা কি করি, রেসপিরেশনটা হিসাব করি যে পেশেন্ট প্রতি মিনিটে কতবার রেসপিরেশন নিচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের লাংয়ের ডিজিজে দেখা যাবে 12 থেকে 16টা নর্মাল একজন মানুষের প্রতি মিনিটে রেসপিরেশন হওয়ার কথা, কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ডিজিজে এটা অনেক কমে যায় বা এটা থেকে অনেক বেড়ে যায়। তাহলে আপনাকে অবশ্যই নর্মাল ভ্যালুটা জানতে হবে, যে 12 to 16 পার মিনিট। টাইপস অফ রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন কি, এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, আমার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, আমার নোজের মাধ্যমে আমি অক্সিজেন নিচ্ছি, তারপর হচ্ছে আমি নোজ এবং মাউথের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। এটা হচ্ছে বাইরে হচ্ছে, এই রেসপিরেশনটা বাইরে হচ্ছে, এটাকে বলে এক্সটার্নাল রেসপিরেশন। External respiration that involves exchange of respiratory gases, oxygen and carbon dioxide between lung and blood, ঠিক আছে? বিটুইন লাং এন্ড ব্লাড। এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যে আমি অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছি, এটা হচ্ছে আমরা সবাই ইন্টারমিডিয়েট বলেন বা তারপর হচ্ছে আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা জানি। এটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশনকে আরো একটু সুন্দর করে জানতে গেলে আমরা কি জানি, যে আমাদের যদি এটা হচ্ছে কি হয়, লাং হয়, আমি খুবই সহজ একটা আহ জিনিস দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করবো। এটা যদি লাং হয়, তাহলে লাং এর এখানে কি থাকে, এগুলা কি থাকে, এলভিউলাই থাকে, ঠিক আছে? এই যে এলভিউলাই, এই এলভিউলাই এর পাশে এখানে কি থাকে, ব্লাড। এখানে কি থাকে, ব্লাড ভেসেল, হ্যাঁ, ক্যাপিলারি থাকে। এই যে এলভিউলাই, এই এলভিউলাই এর মধ্যে কি আসে, অক্সিজেন আসে, আর ক্যাপিলারির মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, চলে যায় এলভিউলাই এর মধ্যে, আর অক্সিজেনটা এলভিউলাই থেকে চলে আসে কোন জায়গায়, ব্লাডের মধ্যে। তাহলে লাং এর মধ্যে এই জিনিসটা সম্পূর্ণ হচ্ছে গ্যাসের বিনিময়। রেসপিরেশন মানে কি, গ্যাসের বিনিময়। তাহলে যে গ্যাসের বিনিময়টা লাংয়ের এলভিউলাই লাংয়ের এলভিওলাই এবং রেসপিরেটরি ক্যাপিলারিজ, তাদের মধ্যে যে গ্যাসের বিনিময়টা হয়, অক্সিজেন ক্যাপিলারিজে যায়, এরপর হচ্ছে ক্যাপিলারিজ থেকে কার্বন ডাইঅক্সাইড কোন জায়গায় যায়, এলভিওলাইতে যায়। এটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এটা হচ্ছে কি, এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কি হবে, এই কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে সে তারা হচ্ছে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা ট্রাকিয়ার মাধ্যমে বাইরে
বের হয়ে যাবে, এই কার্বন ডাইঅক্সাইড ট্রাকের মাধ্যমে তারপর হচ্ছে বাইরে বের হয়ে যাবে। আর এই অক্সিজেনটা ব্লাড কি করবে, এই অক্সিজেনটা ব্লাড ভেসেল পুরো বডিতে এই অক্সিজেন যুক্ত ব্লাডটা পুরো বডিতে নিয়ে যাবে, পুরো বডিতে অক্সিজেন যুক্ত ব্লাডটা নিয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে এক্সটার্নাল রেসপিরেশন কি। এখন আসেন, এক্সটার্নাল রেসপিরেশনটা আমরা বুঝলাম, ইন্টারনাল রেসপিরেশন কি। এখন এই যে ব্লাড ভেসেলটা, একটু চিন্তা করেন, খুবই সহজ, এগুলো আপনারা বুঝেন, সবাই বুঝেন। এই যে ব্লাড ভেসেলটা, সে কি করতেছে, সে অ্যালভিওলাই থেকে অক্সিজেন যুক্ত ব্লাড সে কি করলো, পুরো বডিতে সে ক্যারি করে, বডির প্রত্যেকটা টিস্যুতে নিয়ে যায়। ধরেন এইখানে এইখানে কয়েকটা কোষ আছে, হ্যাঁ, কোষ। আমরা জানি কি, কোষের মধ্যে কোষের মধ্যে বিভিন্ন আমাদের যে আমরা যে জিনিসটাকে বলি মেটাবলিজম, কোষের মধ্যে মেটাবলিজম সম্পন্ন হতে হলে, কোষের মধ্যে যদি মেটাবলিজম সম্পন্ন হতে হয় বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন হতে হয়, এটিপি যদি তৈরি হতে হয়, তাহলে অবশ্যই কিসের দরকার, অক্সিজেন যুক্ত ব্লাডের প্রয়োজন, অক্সিজেন যুক্ত ব্লাডের প্রয়োজন। তাহলে তা না হলে কি হবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, এই যে ক্রেবস চক্র বলেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলেন, কিচ্ছু সম্পন্ন হবে না। সেজন্য এই ব্লাড গুলা কি করবে, এই ব্লাড সে কি করবে, সে এই অক্সিজেন যুক্ত রক্তকে সে নিয়ে যাবে কোন জায়গায়, টিস্যুর মধ্যে নিয়ে যাবে। এই অক্সিজেনটা তারপর কোথায় কোথায় যাবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে তারপর কোথায় যাবে, ইন্টারসেলুলার ফ্লুইড, মানে হচ্ছে কোষের ভিতরে যাবে। তারপর এই অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটা হচ্ছে এখানে অক্সিডেটিভ ফসফোরিলেশন হবে, অক্সিডেটিভ ফসফোরিলেশন হওয়ার পরে এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে সেল থেকে কোন জায়গায় আসবে, আবার এক্সট্রা সেলুলার ফ্লুইডে আসবে। তারপর এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে আবার কোন জায়গায় আসবে, ব্লাডে কার্বন ডাইঅক্সাইড চলে আসবে। এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড আবার কি করবে, ব্লাড এই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার সে কোন জায়গায় নিয়ে যাবে, আবার এলভিউলাসে নিয়ে যাবে। তারপর হচ্ছে সে এলভিউলাসকে কার্বন ডাইঅক্সাইড দিবে, তারপর হচ্ছে আবার কি নিবে, অক্সিজেন নিবে। তারপর এই কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, বাইরে বের হয়ে গেল। আর এই অক্সিজেনটা আবার সে নিয়ে আসবে, আবার টিস্যুকে দিবে, টিস্যু কি করবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন করবে, এখানে আবার এটিপি তৈরি হবে, এভাবে টিস্যুটা বেঁচে থাকবে। তাহলে এইখানে টিস্যুর মধ্যে আমাদের বডির ভিতরে বিভিন্ন কোষ এবং রক্তনালীর মধ্যে যে গ্যাসের বিনিময়টা ঘটে, সেটাকে বলি আমরা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। সেটাকে আমরা কি বলি, ইন্টারনাল রেসপিরেশন। আর লাঙের মধ্যে এবং লাঙের ক্যাপিলারি বা বডির বাইরের মধ্যে অক্সিজেন নেয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, এই যে রেসপিরেশনটা, সেটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। বুঝতে পারলেন কিনা আপনার? এই পর্যন্ত যা বললাম আপনারা বুঝতে পারলেন কিনা? আপনারা রেসপন্স করেন, তাহলে আমি সামনে যাব। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখেন যে রেসপিরেশন, এই যে রেসপিরেশন অকার্স ইন টু ফেজেস, দুইটা ধাপে হয়। ইন্সপিরেশন, ডিউরিং হুইচ এয়ার এন্টার্স ইন দ্য লাং ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। ইন্সপিরেশন মানে কি, ইন্সপিরেশন মানে হচ্ছে আমরা যখন অক্সিজেন আমাদের এই বাইরের এনভায়রনমেন্ট থেকে আমরা অক্সিজেন আমাদের শ্বাস দিয়ে আমরা হচ্ছে ভিতরে নেই, এটাকে বলে হচ্ছে ইন্সপিরেশন। আর এক্সপিরেশন মানে কি, যখন হচ্ছে আমরা শ্বাস ফেলি, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে ত্যাগ করি, এটাই হচ্ছে এক্সপিরেশন। এই ইন্সপিরেশনটা কি, একটা অ্যাক্টিভ প্রসেস। ইন্সপিরেশনটা কি, একটা অ্যাক্টিভ প্রসেস। কারণ হচ্ছে এই ইন্সপিরেশন করার জন্য আমি হচ্ছে আমাদের রেসপিরেটরি মাসেল, আমার যে ইন্টারকোস্টাল মাসেল, ডায়াফ্রাম, এগুলাকে আমি সরাসরি ইউজ করি। এই মাসেল গুলা সরাসরি ইউজ হয়ে আমি অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে আমি ইন্সপিরেশনটা করি, মাসেল গুলা কি হয়, ইউজড হয়। কিন্তু এক্সপিরেশন এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ প্রসেস। এক্সপিরেশনটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ প্রসেস, কারণ হচ্ছে এখানে আমি সরাসরি রেসপিরেটরি মাসেল গুলাকে আমি কি করি না, এগুলাকে সরাসরি ব্যবহার করি। ঠিক আছে, ধরেন চিন্তা করেন একটা স্প্রিং, প্রথমত আমি কি করলাম, একটা স্প্রিং কে আমি টেনে লম্বা করলাম। এইখানে এই যে আমি টেনে একটা স্প্রিং কে লম্বা করলাম, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। কিন্তু যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিলাম, তখন হচ্ছে স্প্রিংটা আবার তার আগের জায়গায় চলে গেল। এই যে পরবর্তী যে কাজটা হলো, সেটা কি অ্যাক্টিভ না,
সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রসেস। সেটা হচ্ছে ইন্সপিরেশন হয় বলেই এক্সপিরেশন হয়, ইন্সপিরেশন হয় বলেই এক্সপিরেশন হয়। ইন্সপিরেশনে আমরা রেসপিরেটরি মাসেল গুলাকে সরাসরি অ্যাক্টিভলি ইউজ করি, এই ইন্সপিরেশনের একটা কম্পেনসেশন হিসেবে কি হয়, এক্সপিরেশনটা হয়, এবং এই এক্সপিরেশনটা কি, ইনঅ্যাক্টিভ প্রসেস। তাহলে এখানে যে জিনিসটা বললো যে ডিউরিং হুইচ এয়ার লিভস দ্য লাং, এক্সপিরেশনে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের লাং থেকে বাইরে বের হয়ে যায়। ডিউরিং নর্মাল ব্রিদিং ইন্সপিরেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস এন্ড এক্সপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস, ইনঅ্যাক্টিভ প্রসেস। তাহলে ফাংশনাল অ্যানাটমি অফ দ্য লাং, আমরা জানি হচ্ছে আমাদের লাংয়ের মধ্যে কি থাকে, প্লুরা থাকে। তো প্লুরা কিভাবে থাকে, প্লুরা কিভাবে থাকে, এটা এটা যদি আমাদের লাং হয়, এটা হচ্ছে আমাদের লাং। তো আমাদের লাংয়ের আমি যদি একটা ফিগার ড্র করি, এই তো, আমি যদি একটা ফিগার ড্র করি, এটা হচ্ছে আমাদের একটা লাং, এটা হচ্ছে আমাদের অন্য একটা লাং, ঠিক আছে। তারপর হচ্ছে এই হচ্ছে কি ট্রাকিয়া, এই হচ্ছে কি ট্রাকিয়া, আর দুই সাইডে হচ্ছে আমার দুইটা ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস গুলা ভিতরে এসে কি হয়ে যায়, আরো ছোট ছোট ভাগে কি হয়, ভাগ হয়, এগুলাকে আমরা কি বলি, ব্রঙ্কিওল বলি। ব্রঙ্কাস গুলা ভিতরে এসে যে আরো ছোট ছোট ভাগে ভাগ হয়ে, এগুলাকে আমরা বলি ব্রঙ্কিওল। তাহলে এই যে লাং, এই লাংয়ের একদম লাংয়ের সাথে সরাসরি অ্যাটাচ থাকে একটা লেয়ার, এই লেয়ারের নাম কি, এটার নাম হচ্ছে আমাদের যে প্লুরা, লাংয়ের আবরণের নাম হচ্ছে প্লুরা। এই প্লুরার হচ্ছে দুইটা আবরণ আছে, একটা হচ্ছে ভিসেরাল প্লুরা, একটা কি, ভিসেরাল প্লুরা, আর একটা হচ্ছে পেরাইটাল প্লুরা, পেরাইটাল প্লুরা। ভিসেরাল প্লুরা হচ্ছে প্লুরার যে লেয়ারটা, প্লুরার যে লেয়ারটা সরাসরি লাংয়ের সাথে লাগানো থাকে, সেটাকে বলা হচ্ছে ভিসেরাল প্লুরা। তাহলে এখানে আমরা যে লেয়ারটা সরাসরি, প্লুরার যে লেয়ারটা সরাসরি লাংয়ের সাথে কি আছে, লাগানো আছে, এটা হচ্ছে কি আমাদের ভিসেরাল প্লুরা। তারপরে হচ্ছে প্লুরার আরো একটা লেয়ার থাকে, এই লেয়ারকে বলে হচ্ছে প্যারাইটাল প্লুরা। কি লেয়ার বলে, এই লেয়ারটাকে বলে হচ্ছে প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা। এই যে দুইটা প্লুরার মধ্যখানে এখানে একটা কি থাকে, স্পেস থাকে, এখানে একটা স্পেস থাকে, এই স্পেসটাকে বলা হচ্ছে ইন্টাপ্লুরাল স্পেস। এই স্পেসটাকে কি বলে, ইন্টাপ্লুরাল ক্যাভিটি বা ইন্টাপ্লুরাল স্পেস, এটাকে বলা হচ্ছে ইন্টাপ্লুরাল স্পেস। এই যে ইন্টাপ্লুরাল স্পেস, এই ইন্টাপ্লুরাল স্পেসে এখানে হচ্ছে এক ধরনের স্টিকি ফ্লুইড থাকে, এখানে এক ধরনের কি থাকে, স্টিকি ফ্লুইড। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, এই যে ইন্টারপ্লুরাল স্পেস, এই ইন্টারপ্লুরাল স্পেসে এখানে এক ধরনের স্টিকি ফ্লুইড থাকে। এই যে স্টিকি ফ্লুইড, এই স্টিকি ফ্লুইডটা কি করে, এই যে দুইটা লেয়ার, প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার, প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার, তাদের মধ্যখানে একটা প্রেসার মেনটেন করে, একটা প্রেসার মেনটেন করে। এখন এখানে অনেক কোয়েশ্চেন চলে আসে যে প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা, এই যে নলেজটা বা তাদের মধ্যে এখানে ইন্টাপ্লুরাল কেভিটিতে কেন ফ্লুইড দেয়া হলো, বা এখানে কেন সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এখানে ফ্লুইড দিয়ে রাখেন, এটার হচ্ছে এক্সপ্লেনেশন কি, এখানে অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। তার আগে আমরা দেখে নেই যে আমাদের লাংয়ের মধ্যে প্রথমত কি পাই, আমরা একদম বাইরের দিকে লাংয়ের বাইরে হচ্ছে কি থাকে, প্লুরা থাকে। এই প্লুরাটা হচ্ছে কি করে, লাংকে কাভারিং দিয়ে রাখে। একটা সবচেয়ে ভিতরে যে লেয়ারটা, সেটা হচ্ছে ভিসেরাল প্লুরা, যেটা হচ্ছে লাংয়ের সাথে একদম টান টান করে লাগানো থাকে। তারপর হচ্ছে বাইরের যে লেয়ারটা, সেটার নাম হচ্ছে কি, প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরাটা নরমালি হচ্ছে কার সাথে লাগানো থাকে, এই প্যারাইটাল প্লুরাটা, প্যারাইটাল প্লুরাটা হচ্ছে, এগুলো আমি কি দিচ্ছি, রিবস, রিবস এর ইমপ্রেশন। তাহলে রিবস এর মধ্যখানে এগুলো ধরেন হচ্ছে মাসেল, ইন্টারকোস্টাল মাসেল। এই প্যারাইটাল প্লুরাটা ইন্টারকোস্টাল যে স্পেস আছে, ইন্টারকোস্টাল স্পেস বা রিবস, এগুলোর সাথে কি থাকে, অনেকটা অ্যাটাচ থাকে। প্যারাইটাল প্লুরাটা কি থাকে, ইন্টারকোস্টাল এই স্পেসের সাথে অনেকটা অ্যাটাচড হয়ে থাকে, ঠিক আছে, অনেকটা অ্যাটাচড হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে প্যারাইটাল প্লুরাটা কার সাথে অ্যাটাচড, ইন্টারকোস্টাল স্পেস বা রিবস গুলোর সাথে একটু অ্যাটাচড। এরপর হচ্ছে ভিসেরাল প্লুরাটা কার সাথে সরাসরি অ্যাটাচড, লাং এর সাথে সরাসরি অ্যাটাচড।
এই জিনিসটা আমি কেন বললাম আমরা একটু পরে জানতে পারবো। তার আগে আমরা প্লুরা নিয়ে একটু জেনে নেই, যদিও আপনারা প্লুরা নিয়ে আমার থেকে ভালো জানেন। এই যে প্লুরা, এই যে প্লুরার মধ্যে কি থাকে, প্লুরাল ইন্টারপ্লুরাল ক্যাভিটি বা প্লুরাল সেক থাকে। এই প্লুরাল সেকে এখানে কি থাকে, কিছু ফ্লুইড থাকে, ঠিক আছে। visceral layer is attached firmly to the surface of the lung. visceral প্লুরাটা সরাসরি কি থাকে, লাং এর সাথে অ্যাটাচ থাকে। আচ্ছা, এট হাইলাম, লাঙের যে হাইলাম, যেটাকে আমরা লাঙের গেট বলি, লাঙের হাইলামকে আমরা কি বলি, লাঙের গেটওয়ে। কারণ হচ্ছে কেন এটাকে গেট বলি, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ভেইন, এখানে কি করে ভেইন এখান থেকে বের হয়, আর্টারি এখানে প্রবেশ করে, এরপর হচ্ছে এখান থেকে বিভিন্ন নার্ভ এখান দিয়ে প্রবেশ করে। তো আমরা জানি হচ্ছে আমাদের ঘরে আমরা নর্মালি কি প্রবেশ করি, আমরা হচ্ছে আমাদের ঘরের দরজা দিয়ে আমরা প্রবেশ করি, বা আমাদের বাসায় আমরা গেট দিয়ে প্রবেশ করি। ঠিক তেমনি লাঙের গেট হচ্ছে তার হাইলাম। তো এট হাইলাম ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য প্যারাইটাল লেয়ার। তাহলে লাঙের হাইলামে ভিসেরাল লেয়ারটা সরাসরি কিসের সাথে কন্টিনিউয়াস হয়, প্যারাইটাল লেয়ারের সাথে কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে ইন্টারপ্লুরাল স্পেস। Interpleural space or pleural cavity is the narrow space between the two layers of the pleura. Interpleural fluid. Interpleural space contain a thin film of serous fluid. তাহলে এখানে কি থাকে, এক ধরনের স্টিকি serous fluid থাকে called interpleural fluid and which is secreted by the visceral layer of the pleura. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট নলেজ আমাদের কাছে চলে আসলো, সেটা হচ্ছে আমাদের চিন্তা আসতে পারে এই যে এইখানে যে ফ্লুইডটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই ফ্লুইডটা কোন জায়গা থেকে আসতেছে, এই ফ্লুইডটা কোন জায়গা থেকে আসতেছে। এই যে ভিসেরাল লেয়ার, এই যে ভিসেরাল লেয়ার অফ দ্য প্লুরা, ভিসেরাল লেয়ার অফ দ্য প্লুরা, এই ভিসেরাল লেয়ার অফ দ্য প্লুরা কি করে, সে এই ফ্লুইডটা সিক্রেশন করে, সে এই ফ্লুইডটা সিক্রেশন করে, এই ফ্লুইডটা সিক্রেশন করে। এই নলেজটা কিন্তু অনেকেই জানে না। তারা অনেকে মনে করে যে এই মানে ফ্লুইড গুলা বিভিন্ন লিমফেটিক্স এর মাধ্যমে আসলে আসে, কিন্তু না, ভিসেরাল প্লুরা কি করতে, লিমফেটিক্স থেকে কিছু কিছু মানে ফ্লুইড আসে, এটা ঠিক। তবে ভিসেরাল প্লুরা মেইনলি এই ইন্ট্রাপ্লুরাল ফ্লুইডটা তৈরি করে। তাহলে আপনারা সবাই একবার চ্যাট বক্সে এই জিনিসটা লিখেন যে আমার এই যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা কে তৈরি করে, ফ্লুইডটা কে তৈরি করে, সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, তাহলে মনে থাকবে। ভিসেরাল প্লুরা, হ্যাঁ। তাহলে এই ফ্লুইডটা সিক্রেট করে হচ্ছে ভিসেরাল প্লুরা, আমরা শিখতে পারলাম। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমরা যদি যাই, তাহলে এই যে ফাংশন অফ ইন্টারপ্লুরাল ফ্লুইড, ফাংশন অফ ইন্টারপ্লুরাল ফ্লুইড, এইখানে আমাদের একটা ছোট্ট একটা ডিসকাশন লাগবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো ইট ফাংশন এজ এ লুব্রিকেন্ট টু প্রিভেন্ট ফ্রিকশন বিটুইন টু লেয়ার অফ দ্য প্লুরা। তাহলে মনে করেন, একটা জিনিস চিন্তা করেন, প্রথমত হচ্ছে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, এই প্লুরাটা কেন দেয়া হলো, এই প্লুরাটা কি করে, অবশ্যই লাংকে একটা প্রোটেকশন দেয়, লাংকে একটা কি দেয়, প্রোটেকশন দেয়। ধরেন আপনি যে কোনো একটা কারণে খুব জোরে কেউ আপনার বুকে একটা ঘুষি মারলো, বা আপনি কেউ একটা অ্যাক্সিডেন্ট করলো, যার ফলে হচ্ছে তার রিপস এর মধ্যে অনেক বেশি প্রেসার পড়লো, তার রিপস এর মধ্যে অনেক বেশি প্রেসার পড়লো, বা তার এই যে থোরাসিক রিজিয়নে অনেক বেশি প্রেসার পড়লো, যার ফলে কি হতো, যদি এখানে প্লুরা না থাকতো, তাহলে এই লাংটা সরাসরি কার সাথে ফ্রিকশন হতো, লাংয়ের, লাংয়ের সরাসরি ফ্রিকশন হতো থোরাসিক ওয়ালের সাথে। কিন্তু প্লুরা থাকার কারণে যে জিনিসটা হচ্ছে, লাংয়ের এখানে সরাসরি ফ্রিকশন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে প্লুরার মধ্যে দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারের মধ্যে আবার এক ধরনের স্টিকি ফ্লুইড আছে। এই ফ্লুইডটা কি করতে পারে, লাংকে ফ্রিকশনের হাত থেকে প্রিভেন্ট করে। একটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনি, আপনার হাত এইটা, ঠিক আছে, আপনি আপনার হাত এইটা, তো আপনি যখন হচ্ছে বক্সাররা কি করে, তারা হচ্ছে প্র্যাকটিস করে, তখন হচ্ছে তারা ফোমের মতো, তারা কি করে, ফোমের মতো একটা বক্সিং প্যাক বা হচ্ছে একটা বক্সিং গ্লোভস তারা হাতের মধ্যে লাগিয়ে নেয়। তারপর হচ্ছে ওইটা দিয়ে তারা কি করে, বক্সিং ব্যাগের মধ্যে পাঞ্চ করে, ঘুষি দেয়। এটার কারণ কি, সে যদি কোনো বক্সিং গ্লোভস ছাড়া বক্সিং ব্যাগের মধ্যে পাঞ্চ করে বা ঘুষি দেয়, তাহলে তার এই যে স্কিনের ড্যামেজ, তার হচ্ছে জয়েন্টের মধ্যে ব্যথা অনেক বেশি হওয়ার পসিবিলিটিস থাকে। কিন্তু সে কি করে, একটা বক্সিং প্যাক বা একটা গ্লোভস লাগিয়ে নেয়। এই লাংয়ের গ্লোভসটা হচ্ছে আমাদের প্লুরা। এই প্লুরাটা কি করে, লাংকে ফ্রিকশন থেকে প্রিভেন্ট করে, লাংকে বাইরে থেকে একটা সাপোর্ট দেয়, আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে। এই জিনিসটা আমরা এখনই দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ইট ইজ ইনভলভড ইন ক্রিয়েটিং দ্য নেগেটিভ প্রেসার কল্ড ইন্টারপ্লুরাল প্রেসার উইদিন দ্য ইন্টারপ্লুরাল স্পেস। এখন এখানে একটা পেইড কোয়েশ্চন চলে আসে, যারা ভালো পারবে তাদেরকে এই জিনিসটা স্যাররা আস করবেই। সেটা হচ্ছে এইখানে যে জিনিসটা বলছে, এই যে ইন্টারপ্লুরাল, এখানে যে ফ্লুইড থাকে ইন্টারপ্লুরাল ফ্লুইড, এই ইন্টারপ্লুরাল ফ্লুইডটা
সবসময় নেগেটিভ থাকে কেন? ইন্ট্রাপ্লুরাল ফ্লুইডটা সবসময় নেগেটিভ থাকে কেন? এখানে আমরা লিখি হচ্ছে ইন্ট্রা ইন্ট্রাপ্লুরাল ফ্লুইড। ইন্ট্রাপ্লুরাল ফ্লুইড এটা হচ্ছে কি করে? সবসময় নেগেটিভ প্রেসার মেনটেন করে, নেগেটিভ প্রেসার মেনটেন করে। তাহলে ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা কেন নেগেটিভ? কেন নেগেটিভ? প্রথমত হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের যে লাং, আমাদের যে লাংয়ের একটা টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সির নাম হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। লাংয়ের একটা টেন্ডেন্সি আছে, এটার নাম হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। মানে লাং কি করে? সবসময় চুপসে যেতে চায়। লাং সবসময় কি করতে চায়? চুপসে যেতে চায়। নর্মালি আপনার বুকের ভেতরে একটা জিনিস চিন্তা করবেন, আপনারা সবাই এখন ফোকাসটা ক্লাসে নিয়েন, সবাই কোনো ডিস্ট্রাকশন রাখবে না, ফোকাসটা ক্লাসে রাখেন, কারণ হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে। লাং নর্মালি, লাংয়ের একটা টেন্ডেন্সি আছে, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। এই ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে লাং সবসময় কি করতে চায়? চুপসে যেতে চায়। আপনার বুকের মধ্যে এখন কি আছে? লাং আছে, থোরাক্সের মধ্যে লাং আছে। এই লাংটাকে যদি আপনি বাইরে বের করেন, কোনো কারণে সার্জারির কারণে বাইরে বের করা হয়, তাহলে দেখবেন লাংটা চুপসে গেছে। কিন্তু থোরাক্সের ভিতরে লাংটা কিন্তু এরকম চুপসে থাকে না, সে একটু কি থাকে? টান টান অবস্থায় থাকে, বা সে একটু বড় থাকে। কেন থাকে? কারণ হচ্ছে এই লাংটা সবসময় কি করতে চায়? ভিতরের দিকে চুপসে যেতে চায়। ভিতরের দিকে কি করতে চায়? চুপসে যেতে চায়। কিন্তু তাকে চুপসে যেতে দেয় না কে? কে দেয় না? এই যে ভিসেরাল প্লুরা, এই ভিসেরাল প্লুরা কি করে? লাংয়ের সাথে একদম স্টিকি হয়ে অ্যাটাচড হয়ে থাকে, এবং ভিসেরাল প্লুরা কি করে? লাংকে বাইরের দিকে টানতে থাকে। ভিসেরাল প্লুরা কি করে? লাংকে বাইরের দিকে টানতে থাকে, যাতে লাংটা কি না করে? তার ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে লাংটা চুপসে যেতে না পারে, সেজন্য ভিসেরাল প্লুরাটা কি করে? বাইরের দিকে লাংটাকে টেনে টেনে ধরে রাখে। ঠিক আছে? তাহলে ভিসেরাল প্লুরা এই কাজটা করতেছে, ভিসেরাল প্লুরা এই কাজটা করতেছে। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, এই জিনিসটা বুঝতে পারলাম যে ভিসেরাল প্লুরা এই কাজটা করতেছে। আবার আমরা এই জিনিসটা জানি, আমাদের যে প্যারাইটাল প্লুরা, আমাদের যে প্যারাইটাল প্লুরা, তাহলে ভিসেরাল প্লুরা কোন দিকে টান খাচ্ছে বেশি? এই ভিসেরাল প্লুরাটা এই দিকে টান খাচ্ছে বেশি, কারণ হচ্ছে লাং কি করতে চায়? সবসময় চুপসে যেতে চায়, সেজন্য ভিসেরাল প্লুরা এই দিকে টান খাচ্ছে বেশি। কিন্তু এরপরেও ভিসেরাল প্লুরাটা লাংকে টেনে ধরে রাখতেছে। আবার এই যে প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা, এই প্যারাইটাল প্লুরাটা কার সাথে অ্যাটাচ? প্যারাইটাল প্লুরাটা আমাদের এই রিবস গুলোর সাথে অ্যাটাচ, বা থোরাসিক ওয়ালের সাথে অ্যাটাচ। থোরাসিক ওয়াল কি করে? থোরাসিক ওয়ালের একটা টেন্ডেন্সি আছে, থোরাসিক ওয়াল, থোরাসিক ওয়াল, এই থোরাসিক ওয়ালের একটা টেন্ডেন্সি আছে, থোরাসিক ওয়াল সবসময় এক্সপান্ড করতে চায়। কি করতে চায়? এক্সপান্ড করতে চায়, মানে ফুলে থাকতে চায়, বাইরের দিকে এক্সপান্ড করতে চায়। ঠিক আছে? কিন্তু নরমালি থোরাসিক ওয়ালটা এত বেশি এক্সপান্ড অবস্থায় থাকে না, একদম নরমাল অবস্থায় থাকে। কিন্তু থোরাসিক ওয়ালটা কি করতে চায়? সবসময় এক্সপান্ড করতে চায়, মানে ফুলে থাকতে চায়, বাইরের দিকে বের হতে চায়। তাহলে এই থোরাসিক ওয়ালটা যেহেতু সে এক্সপান্ড করতে চায়, আর থোরাসিক ওয়ালের সাথে যেহেতু প্যারাইটাল প্লুরাটা অ্যাটাচ, তাহলে প্যারাইটাল প্লুরা কোন দিকে একটা ফোর্স ফিল করে? এই দিকে, বাইরের দিকে প্যারাইটাল প্লুরাটা একটা ফোর্স ফিল করে, যেহেতু সে থোরাসিক ওয়ালের সাথে অ্যাটাচ, এবং থোরাসিক ওয়ালটা সবসময় কি করতে চায়? এক্সপান্ড করতে চায়। তাহলে থোরাসিক ওয়ালটা কি করে? এই দিকে প্যারাইটাল প্লুরাকে টানে। আবার লাং সবসময় কি করতে চায়? কোলাপস করতে চায়, সংকুচিত হতে চায়। তাহলে লাং কি করে? ভিসেরাল প্লুরাকে ভিতরের দিকে সবসময় টানতে থাকে। লাং কি করে? ভিসেরাল প্লুরাকে সবসময় ভিতরের দিকে টানতে থাকে। তাহলে প্যারাইটাল প্লুরা আমার যেতে চায় এই দিকে, বাইরের দিকে, আমার হচ্ছে ভিসেরাল প্লুরা যেতে চায় এই দিকে, ভিতরের দিকে। কিন্তু দুজনেই কি করে রাখতেছে? প্যারাইটাল প্লুরাটা থোরাসিক ওয়ালকে টেনে ধরে রাখতেছে, যদিও এত বেশি টেনে ধরে রাখতে পারে না, সে অ্যাটাচড হয়ে থাকে, কিন্তু সে সবসময় এইদিকে, এইদিকে তার একটা ফোর্স থাকে। আবার ভিসেরাল প্লুরা, সে হচ্ছে লাংয়ের রিকয়েল টেন্ডেন্সির কারণে সে এইদিকে একটা ফোর্স ফিল করে। তাহলে দুইটা অপোজিট প্রেসার, দুই দিকে, ভিসেরাল প্লুরা একদিকে একটা অপোজিট প্রেসার, একদিকে একটা প্রেসার ফিল করে, প্যারাইটাল প্লুরা অন্যদিকে একটা প্রেসার ফিল করে, যার ফলে তাদের মধ্যখানে এইখানে যে প্রেসারটা তৈরি হয়, এই প্রেসারটা একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়। যার ফলে কি হয়? তাদের মধ্যখানে, দুইটা প্লুরার মধ্যখানে এখানে যে প্রেসারটা তৈরি হয়, সেই প্রেসারটা হচ্ছে একটা নেগেটিভ প্রেসার। এরকম হতো যে ভিসেরাল প্লুরা এইদিকে একটা ফোর্স অনুভব করে, আবার প্যারাইটাল প্লুরা এইদিকে একটা ফোর্স অনুভব করে। ঠিক আছে? দুজনে সেম ডিরেকশনে, এবং দুইটা
দুইটা এরো একই দিকে এসে মুখামুখি হচ্ছে, একই দিকে দিকে এসে মুখামুখি হচ্ছে, তাহলে এই প্রেসারটা হতো পজিটিভ। কিন্তু না, ভিসেরাল ফ্লুইডটা এইদিকে, প্যারাইটাল ফ্লুইডটা এইদিকে, সম্পূর্ণ বিপরীত ভাবে এরোটা। এটার দিক হচ্ছে এইদিকে, এটার দিক হচ্ছে এইদিকে, যার ফলে এখানে একটা প্রেসার ক্রিয়েট হয়ে এই প্রেসারটা হচ্ছে নেগেটিভ প্রেসার। এই নেগেটিভ প্রেসারটার কারণেই লাং কি করতে পারে না, কোলাপস করতে পারে না। এই নেগেটিভ প্রেসার কারণে লাং তার ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে কোলাপস করতে পারে না। আমার কাছে এটার আরো অনেক এক্সপ্লেনেশন আছে। ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা কেন নেগেটিভ, এইটার মানে অনেকে আরো অনেক এক্সপ্লেনেশন দেয়, কিন্তু আমার কাছে এই এক্সপ্লেনেশনটা সবচেয়ে লজিক্যাল এবং সবচেয়ে যৌক্তিক মনে হয়। আপনারা বুঝতে পারছেন কিনা, হয়তো কঠিন লাগতে পারে, বুঝতে পারছেন কিনা প্লিজ রেসপন্স করবেন। সবাই রেসপন্স করেন, আপনারা বুঝতে পারছেন কিনা হোয়াই ইন্টারপ্লুরাল প্রেসার ইজ অলওয়েজ নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমার পেরাইটাল প্লুরাটা কার সাথে অ্যাটাচড, thoracic ওয়ালের সাথে অ্যাটাচড। thoracic ওয়াল সবসময় এক্সপান্ড করতে চায়, বাইরের দিকে ফুলে থাকতে চায়, যার ফলে thoracic ওয়ালটা পেরাইটাল প্লুরাকে বাইরের দিকে টানে। আবার লাং, লাং এর সাথে সরাসরি অ্যাটাচড কোন লেয়ার, ভিসেরাল প্লুরা সরাসরি লাং এর সাথে অ্যাটাচড। এবং লাং সবসময় কি করতে চায়, কোলাপস করতে চায়, ভিতরের দিকে যেতে চায়, চুপসে যেতে চায়, যার ফলে লাং কি করে, ভিসেরাল প্লুরাকে এই দিকে টানে, কিন্তু ভিসেরাল প্লুরা কি করতে দেয় না, লাংকে, লাংকে কি করতে দেয় না, কোলাপস হতে দেয় না বা চুপসে যেতে দেয় না, লাংকে টেনে ধরে রাখে। আবার পেরাইটাল পুরা সবসময় এইদিকে একটা ফোর্স অনুভব করে। ভিসেরাল পুরা তাহলে কোন দিকে ফোর্স অনুভব করে, ভিতরের দিকে আরেকটা ফোর্স অনুভব করে, যার ফলে দুইটা এই যে ফোর্স অনুভব তারা যে করে, দুইটা লেয়ার তারা হচ্ছে বিপরীতমুখী দুইটা ফোর্স অনুভব করে, একটা এইদিকে একটা ওইদিকে। সেজন্য বিপরীতমুখী ফোর্স হওয়ার জন্য তাদের মধ্যে এখানে একটা প্রেসার তৈরি হয়, এই প্রেসারটা হচ্ছে নেগেটিভ প্রেসার। এই প্রেসারটা, এখানে যে প্রেসারটা তৈরি হয় সেটাকে নেগেটিভ প্রেসার বলে। ঠিক আছে, এজন্য হচ্ছে ইন্টারপ্লোরাল প্রেসারটা নেগেটিভ। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে প্লুরাল ক্যাভিটি অ্যাবনর্মাল কন্ডিশন। এই যে অ্যাবনর্মাল কন্ডিশন এখানে কি কি হতে পারে, নরমালি আমরা জানি যে আমাদের হচ্ছে এই যে প্লুরাল ক্যাভিটি, এই প্লুরাল ক্যাভিটির মধ্যে আমাদের এই যে এটা কি, এটা হচ্ছে ভিসেরাল প্লুরা। এই ভিসেরাল প্লুরা কি করে, এখানে যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডটাকে তৈরি করে। ভিসেরাল প্লুরা কি করে, এই ফ্লুইডটা সিক্রেট করে এখানে, তারপর হচ্ছে ফ্লুইড জমা হয়। কিন্তু কোন একটা কারণে, ধরেন কোন একটা কারণে লাংয়ের মধ্যে এইখানে একটা এলভিউলাস কি হয়ে গেল, এখানে একটা ছোট্ট পথ তৈরি হয়ে গেল কোন একটা ড্যামেজ হওয়ার কারণে। এখানে কি আছে, এলভিউলাস আছে, এখানে কি আছে, এলভিউলাস আছে। তাহলে কোন একটা লাঙের মধ্যে, লাঙের পেরেনকাইমার মধ্যে, লাঙের টিস্যুর মধ্যে কোন একটা ড্যামেজ হলো, কোন একটা ড্যামেজ হওয়ার কারণে লাঙের সাথে সরাসরি প্লুরাল একটা কানেকশন হয়ে গেল, লাঙের সাথে সরাসরি প্লুরাল একটা কানেকশন হয়ে গেল। যার ফলে কি হবে, লাঙের মধ্যে কি থাকে, বাতাস থাকে, লাঙের মধ্যে কি থাকে, এয়ার থাকে বা বাতাস থাকে। এই বাতাসগুলা কোন জায়গায় চলে আসবে, ইন্টারপ্লুরাল ক্যাভিটিতে চলে আসবে। যার ফলে ইন্টারপ্লুরাল ক্যাভিটিতে শুধুমাত্র কি থাকে, এক ধরনের স্টিকি ফ্লুইড থাকে, কোনো বাতাস থাকে না, নরমালি থাকে না। কিন্তু কোনো কারণে যদি ইন্টারপ্লুরাল ক্যাভিটির ভিতরে এইখানে বাতাস এসে জমা হয়, তাহলে এই কন্ডিশনকে কি বলে, এই কন্ডিশনকে বলে হচ্ছে নিউমোথরাক্স। কি বলে, নিউমোথরাক্স। ঠিক আছে, তাহলে আমরা নিউমোথরাক্স কি সেটা জানলাম। আবার কোনো কারণে আমাদের ইন্টারপ্লুরাল ক্যাভিটিতে এক ধরনের সেরাস, পিচ্ছিল, এখানে একটা সেরাস, পিচ্ছিল একটা কি থাকে, ফ্লুইড থাকে, সেরাস পিচ্ছিল একটা ফ্লুইড থাকে, এটা সেরাস ফ্লুইড। এরপর হচ্ছে এখানে এই ফ্লুইডটা হচ্ছে একটা স্টিকি, কিন্তু এখানে কোনো ওয়াটার থাকে না বা পানি থাকে না, এগুলো কিন্তু পানি না, এগুলো হচ্ছে পিচ্ছিল এক ধরনের ফ্লুইড। তাহলে যদি কোনো কারণে, যদি কোনো কারণে এই প্লুরার ভিতরে এইখানে কোনো ইন্টারপ্লুরাল ক্যাভিটিতে পানি জমা হয়ে যায়, তাহলে এটাকে বলে কি, হাইড্রোথোরাক্স। এটাকে কি বলে, হাইড্রোথোরাক্স। ঠিক আছে, হাইড্রোথোরাক্স। আচ্ছা, কোন কারণে যদি প্লুরাল ক্যাভিটিতে কি জমে, রক্ত জমে যায়, এটাকে কি বলে, হিমোথরাক্স। কি বলে, হিমোথরাক্স। প্লুরাল ক্যাভিটিতে যদি পুজ জমে যায়, প্লুরাল ক্যাভিটিতে যদি কি হয়, প্লুরাল ক্যাভিটি, এই যে প্লুরাল ক্যাভিটি, প্লুরার মধ্যে কি হলো, ইনফ্লামেশন হলো, ইনফেকশন হয়ে, প্রথমে কি হয়, ইনফেকশন, এই ইনফেকশনের কারণে প্লুরার মধ্যে কি হলো, ইনফ্লামেশন হলো,
ইনফ্লামেশন মানে হচ্ছে কি প্রদাহ, কোন ধরনের ইনফ্লামেশন হলো, যার ফলে এখানে কি তৈরি হলো, পুজ তৈরি হলো। তাহলে প্লুরাল ক্যাভিটিতে যদি পুজ জমে যায় তাহলে এটাকে কি বলে, পায়োথোরাক্স। পায়োথোরাক্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল কন্ডিশন। ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। তাহলে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রিটা আমরা একটু দেখার চেষ্টা করি। ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এই যে এটা হচ্ছে আমাদের ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। প্রথমত কি আমাদের ট্রাকিও ব্রঙ্কিয়াল, প্রথমত হচ্ছে ট্রাকিয়া, প্রথমত কি থাকে ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা কিসে ভাগ হয়, ব্রঙ্কাসে, রাইট ব্রঙ্কাস এবং রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তারপর এই যে ব্রঙ্কাস গুলা, এই ব্রঙ্কাস গুলা তারা কিসে ভাগ হয় আমরা জানি, হচ্ছে আমাদের রাইট লাঙে কয়টা লুপ থাকে বলেন তো আপনারা, রাইট লাঙে কয়টা লুপ থাকে, লেফট লাঙে কয়টা লুপ থাকে? রাইট লাঙে হচ্ছে তিনটা আর লেফট লাঙে হচ্ছে দুইটা। তাহলে আমার হচ্ছে রাইট যে ব্রঙ্কাস, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেখান থেকে কয়টা লুবার ব্রঙ্কাস বের হবে, কয়টা লুবার ব্রঙ্কাই বের হবে, তিনটা। আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এখান থেকে হচ্ছে লুবার ব্রঙ্কাই কয়টা বের হবে, দুইটা। দুইটা লুবে দুইটা লুবার ব্রঙ্কাই যাবে। এই যে লুবার ব্রঙ্কাই, এই লুবার ব্রঙ্কাই গুলা তারপর হচ্ছে আরো ছোট্ট পার্টে ভাগ হয়। কি, লোবার ব্রঙ্কাই গুলা তারপর হচ্ছে সিগমেন্টাল ব্রঙ্কাই ভাগ হয়। কিসে ভাগ হয়, সেগমেন্টাল ব্রঙ্কাই। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে সিগমেন্টাল ব্রঙ্কাই গুলা ভাগ হয় টার্মিনাল ব্রঙ্কিওল। কিসে ভাগ হয়, টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল। এটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে ফর শিওর। এটা আপনাকে মুখস্থ করতে হবে। প্রথমত হচ্ছে আমার ট্রাকিয়া, ট্রাকিয়া পরে হচ্ছে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। প্রিন্সিপাল ব্রঙ্কাস গুলো হচ্ছে বিভিন্ন লুবের মধ্যে প্রবেশ করে, তাহলে এগুলোকে আমরা কি বলি, লুবার লুবার ব্রঙ্কাই, লুবার ব্রঙ্কাই। লুবার ব্রঙ্কাই পরে তারা কি হয়, সিগমেন্টাল ব্রঙ্কাই। আরো এই যে প্রত্যেকটা লুব, এই লুব গুলার ভিতরে কি থাকে, আরো ছোট ছোট সেগমেন্ট থাকে। এই সেগমেন্ট গুলার ভিতরে তারা আর বিভিন্ন মানে ব্রঙ্কাই গুলো প্রবেশ করতে পারে, এগুলোকে বলা হচ্ছে সিগমেন্টাল ব্রঙ্কাই। সিগমেন্টাল ব্রঙ্কাইয়ের পরে তারা ভাগ হয়ে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল। এই যে টার্মিনাল ব্রঙ্কিওল, এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এতটুকু জায়গা পর্যন্ত কোনো রেসপিরেশন হয় না। এতটুকু জায়গা পর্যন্ত কোনো রেসপিরেশন হয় না। মানে রেসপিরেশন মানে আমরা বলতে কি বুঝি, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। এইখানে এই দিক দিয়ে শুধুমাত্র কি হয়, গ্যাস আসে, অক্সিজেন আসে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। এটা কিন্তু কোনো আদান প্রদান না। আদান প্রদান মানে কি, এই যে আমরা দেখলাম এলভিউলাসে কি হয়, এটা হচ্ছে এলভিউলাস, এটা হচ্ছে আমার ব্লাড ভেসেল। হ্যাঁ, এটা হচ্ছে এলভিউলাস ব্লাড ভেসেল। এলভিউলাস থেকে কি হয়, অক্সিজেন যায় ব্লাড ভেসেলে, আর ব্লাড ভেসেল থেকে কি হয়, কার্বন ডাই অক্সাইড যায় হচ্ছে এলভিউলাসে। তাহলে এটা হচ্ছে কি গ্যাসের আদান প্রদান, এটা হচ্ছে রেসপিরেশন, এটা হচ্ছে কি রেসপিরেশন। আর এখানে যে অক্সিজেনটা আসতেছে বাইরে থেকে, কার্বন ডাই অক্সাইডটা ভিতর থেকে বাইরে যাচ্ছে, এগুলো হচ্ছে কি কন্ডাকশন। এগুলো হচ্ছে কি কন্ডাকশন মানে চলাচল। ঠিক আছে, গ্যাসের চলাচল, এটা কিন্তু রেসপিরেশন না, এটা কিন্তু রেসপিরেশন না। তাহলে এই যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এতটুকু জায়গা পর্যন্ত এটাকে বলা হচ্ছে কন্ডাক্টিং জোন। কি বলে, এতটুকু জায়গা পর্যন্ত এটাকে কি বলে, কন্ডাক্টিং জোন। এতটুকু জায়গা পর্যন্ত শুধুমাত্র কি হয়, গ্যাসের চলাচল হয়। কিন্তু এই টার্মিনাল ব্রঙ্কিওলের পরের পার্টটা কি, রেসপিরেটরি ব্রঙ্কিওল। এই জায়গা থেকে কি শুরু হয়ে যায়, গ্যাসের আদান প্রদান শুরু হয়ে যায়, গ্যাসের আদান প্রদান শুরু হয়ে যায়, মানে গ্যাসের বিনিময় শুরু হয়ে যায়। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওলে এখানে গ্যাসের বিনিময় কিভাবে হবে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন চলে আসে। এখানে কিছু মতামত আছে, যেমন এই রেসপিরেটরি ব্রঙ্কিওলের, এখানে ঠিক রেসপিরেটরি ব্রঙ্কিওল গুলো হচ্ছে খুবই এদিক দিয়ে কি করতে পারে, বিভিন্ন ফ্লুইড চলাচল করতে পারে, গ্যাস চলাচল করতে পারে। অনেকের মতামত হচ্ছে এখানে ব্লাড ভেসেল থেকে, ছোট ছোট ক্যাপিলারিস থেকে, ক্যাপিলারিস গুলা থেকে সরাসরি বিনিময় হতে পারে। আবার তারপর রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরবর্তী পার্ট কি, রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরবর্তী পার্ট কি, এইখানে তারা সুন্দর করে দিচ্ছে একটা পিকচার। এই যে এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে এটা কি, এটা কি, এটা হচ্ছে এলভিউলার ডাক্ট। রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরের পার্ট কি, এলভিউলার ডাক্ট। তারপর হচ্ছে এলভিউলার ডাক্ট গুলা কি করে, প্রত্যেকটা ডাক্ট থেকে এরকম আঙুরের থুকার মতো, আঙুরের থুকার মতো এক একটা পার্ট তৈরি হয়। এগুলাকে বলে হচ্ছে এলভিউলার সেক, এলভিউলার সেক। এই এলভিউলার সেকের মধ্যে কি থাকে, ছোট ছোট এলভিউলাই থাকে। এলভিউলার সেকের মধ্যে ছোট ছোট এলভিউলাই। এই প্রত্যেকটা এলভিউলাই এর মধ্যে কি হয়, মেইনলি গ্যাস এক্সচেঞ্জ হয়। এই প্রত্যেকটা এলভিউলাই এর মধ্যে মেইনলি গ্যাস এক্সচেঞ্জ হয়। তাহলে এখান থেকে ছোট্ট একটা এলভিউলাই, এটাকে যদি আমরা বড় করে দেখি, তাহলে এটা হচ্ছে এরকম একটা এলভিউলাই, তার
ঠিক পাশে একটা কি থাকবে, একটা ক্যাপিলারিস থাকবে, একটা ছোট্ট একটা ক্যাপিলারিস থাকবে। এইখানে এই এলভিলাই থেকে অক্সিজেন আসবে ক্যাপিলারিতে, আর এই ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে এলভিলাই। তারপর হচ্ছে এলভিলাই, প্রত্যেকটা এলভিলাইয়ের মধ্যে কি জমা হবে, কার্বন ডাইঅক্সাইড জমা হবে। কি জমা হবে, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গুলো জমা হয়ে তারপর তারা কোন জায়গায় যাবে, এলভিলাই ডাক্টে যাবে। এলভিলাই ডাক্ট থেকে তারপর কোন জায়গায় যাবে, তারা হচ্ছে যাবে রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে তারা কোন জায়গায় যাবে, টার্মিনাল টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল থেকে তারা কোন জায়গায় যাবে, সেগমেন্টাল ব্রঙ্কিউল। সেগমেন্টাল ব্রঙ্কিউল, সেগমেন্টাল ব্রঙ্কিউল থেকে তারা কোন জায়গায় যাবে, লোবার লোবার ব্রঙ্কাই। লোবার ব্রঙ্কাই, লোবার ব্রঙ্কাই থেকে তারা কোন জায়গায় যাবে, প্রিন্সিপাল প্রিন্সিপাল ব্রঙ্কাই। প্রিন্সিপাল ব্রঙ্কাই থেকে কোন জায়গায় যাবে, ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে কোন জায়গায় যাবে, লেরিংস। লেরিংস থেকে কোন জায়গায় যাবে, অরোফেরিংস। অরোফেরিংস দিয়ে কি হবে, তারপর হচ্ছে মাউথ দিয়ে কিছু কার্বন ডাইঅক্সাইড বের হবে। তারপর হচ্ছে লেরিংস থেকে কোন জায়গায় যাবে, নেজোফেরিংস। নেজোফেরিংস থেকে কোন জায়গায় যাবে, সরাসরি নোজের মাধ্যমে মেইনলি কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। এই তো বুঝে পড়বেন, ঠিক আছে, বুঝে পড়বেন, তাহলে দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে জিনিসগুলো। এখন আমরা একটা জিনিস যদি জানার চেষ্টা করি, এটা কিন্তু গতদিন হচ্ছে আমাদের একজন ম্যাম আমাদের হঠাৎ করে আস্ক করছেন যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কতটুকু জায়গা পর্যন্ত। দেখেন, এটা কিন্তু এই ফার্স্ট ইয়ারের পড়াশোনা, কিন্তু হঠাৎ করে মানে আমরা এতটা দিন এতটা বছর পাড়ি দিয়ে আসছি, আমাদেরকে হঠাৎ করে এই নলেজটা আবার আস্ক করা হচ্ছে। তো কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা নলেজ কাজে লাগবে। ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা নলেজ হচ্ছে জেম, ঠিক আছে, আপনার জন্য হীরা, হীরকখণ্ড। আপনি এই হীরকখণ্ডকে কাজে লাগাবেন, এই জন্য কোনো ফাঁকিবাজি করা যাবে, কোনো ফাঁকিবাজি করা যাবে না। যারা ফাঁকিবাজি করবে তারা হচ্ছে পরবর্তীতে খুব আফসোস করবে। খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা বেসিক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে আপনি দেখবেন আপনি ফোর্থ ইয়ারে ফিফথ ইয়ারে কতটা এনজয় করেন প্রত্যেকটা জিনিসকে, যখন হচ্ছে আপনি কোরিলেট করতে পারবেন যে আচ্ছা তাহলে লাঙের এইখানে এই ফিজিওলজিতে এরকম একটা সমস্যা, তাহলে এরকম সমস্যা হলে কি হতে পারে, আচ্ছা এই ডিজিজ হতে পারে, আচ্ছা এই ডিজিজ হলে তাহলে কি হবে, লাঙের কি কি হবে, কি কি সমস্যা হতে পারে, আচ্ছা এই সমস্যা যদি হয় তাহলে আমি কি ঔষধ দিব, কি মেডিসিন দিব, এই মেডিসিন যদি দেই তাহলে এই সমস্যা যদি হয় তাহলে পেশেন্টের কি কি সাইন নিয়ে আসবে, পেশেন্ট পেশেন্ট কি কি সিমটমস নিয়ে আসবে, আমাকে এসে কি বলবে, বলবে যে তার হচ্ছে এই সমস্যা, সে শ্বাস ফেলতে পারতেছে না, তারপর তার অনেক বেশি কাশি হয়, অনেক বেশি কফ জমা হয় তার এখানে, তারপর যে তার সকালে কফ হয়, রাতে কফ হয়, তার বিকালে কাশি বেশি হয়, রাতে কাশি বেশি। প্রত্যেকটা জিনিস যখন আপনি কোরিলেট করতে পারবেন, ফিজিওলজি যখন জানবেন, প্যাথোলজি যখন জানবেন, ফার্মাকোলজি যখন জানবেন, তখন হচ্ছে আপনি একজন বেস্ট ডক্টর হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা কি বুঝি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে বোঝায় নোজ টু ভোকাল কর্ড। ভোকাল কর্ড কোন জায়গায় থাকে, লেরিংস এর মধ্যে। তাহলে নোজ টু ভোকাল কর্ড এতটুকু পার্টকে বলা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে কি বোঝায়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে বোঝা হচ্ছে ট্রাকিয়া ব্রঙ্কাই লাংস। ট্রাকিয়া ব্রঙ্কাই লাংস মানে ভোকাল কর্ডের নিচে থেকে এলভিউলাই পর্যন্ত, ভোকাল কর্ডের নিচে থেকে এলভিউলাই পর্যন্ত এই পার্টটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর শুধুমাত্র নোজ থেকে ভোকাল কর্ড পর্যন্ত, ভোকাল কর্ড কি, অর্গান অফ ফোনেশন বলা হয়, যেটা সাউন্ড তৈরি করে, এই ভোকাল কর্ড পর্যন্ত আমরা বলি হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তারপরে ভোকাল কর্ড থেকে একদম এলভিউলাই পর্যন্ত এটাকে বলি আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। বুঝতে পারলেন কিনা, এ পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পারলেন কিনা, প্লিজ রেসপন্স করবেন। বাকিরা মনে হয় বুঝতে পারেন নাই, রেসপন্স করতেছেন না। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব রেসপিরেটরি ইউনিট কি। রেসপিরেটরি ইউনিট কি, parenchyma of the lung is formed by the respiratory unit that forms the terminal portion of the respiratory tract. এখানে রেসপিরেটরি ইউনিট বলতে বোঝাচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস occurs only in the part of the respiratory unit। তাহলে রেসপিরেটরি ইউনিট বলতে আমরা যে জিনিসটা বুঝি, লাং এর যে জায়গায়
শুধুমাত্র গ্যাসের এক্সচেঞ্জ হয়। লাংয়ের যে জায়গায় কি হয়, গ্যাসের এক্সচেঞ্জ হয়, সেই জায়গাটাকে বলে হচ্ছে রেসপিরেটরি রেসপিরেটরি ইউনিট। লাংয়ের যে জায়গায় গ্যাসের এক্সচেঞ্জ হয় সেই জায়গাটাকে বলে হচ্ছে রেসপিরেটরি ইউনিট। তো রেসপিরেটরি ইউনিট কোন জায়গা থেকে শুরু হয়? রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। রেসপিরেটরি ব্রঙ্কিওল, এটা কিন্তু আমি একটু আগেই বলছি যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত এটা কি বলে, কন্ডাক্টিং জোন। এখানে কোনো রেসপিরেশন ঘটে না এতটুকু পর্যন্ত। কিন্তু যখনই রেসপিরেটরি ব্রঙ্কিওল শুরু হয়, এই রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে আমার গ্যাসের এক্সচেঞ্জ কিছুটা হলেও শুরু হয়। তাহলে আমার রেসপিরেটরি ইউনিট শুরু কোন জায়গা থেকে? রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। আর রেসপিরেটরি ইউনিট শেষ কোন জায়গায়? এলভিওলাই এর মধ্যে। এলভিওলাই এর মধ্যে। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে এলভিওলাই পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে আমার রেসপিরেটরি ইউনিট। এখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়। তারপরে হচ্ছে আমার, তাহলে রেসপিরেটরি ইউনিট কি কি ইনক্লুড করে? রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর হচ্ছে এলভিওলাই ডাক্ট, এলভিওলার সেক, তারপর হচ্ছে এই যে এলভিওলার সেক যেটা, এটা হচ্ছে আমার এলভিওলার ডাক্ট। ঠিক আছে, এলভিওলার ডাক্ট, এটা হচ্ছে এলভিওলার সেক, এটা হচ্ছে কি এলভিওলার সেক। তারপর এই যে সেকের মধ্যে এখানে যে ভিতরে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে এলভিওলার এন্ট্রাম, এটাকে বলে এলভিওলার এন্ট্রাম। তারপর হচ্ছে আমার থাকে হচ্ছে কি এলভিওলার বেগ। হ্যাঁ, এলভিওলার বেগ, বা এটাকে এলভিওলার বেগ না বলে সরাসরি এলভিওলার সেক পুরোটাকে বলা হয়। এটাকে বলা হয় পুরোটা এলভিওলার সেক। তো এখানে এই যে জায়গাটা, একটা খালি জায়গা থাকে, এখানে এখানে একটা খালি জায়গা থাকে, এটাকে বলা হচ্ছে এন্ট্রাম। আর এরপর এই জায়গাটা এলভিওলার সেকের ম্যাক্সিমাম জায়গা জুড়ে এখানে কি থাকে? আমার এলভিওলাই থাকে। কি থাকে? এলভিওলাই থাকে। ঠিক আছে, এলভিওলাই। তাহলে এই যে পার্টটা, এরকম 5টা পার্ট নিয়ে, নরমালি 4টা ধরা হয়, এন্ট্রামটা অনেকে ইনক্লুড করে না। তো আপনারা ইনক্লুড করলে আরো বেশি স্যাররা খুশি হবেন। তাহলে কি, এগুলো হচ্ছে আমার রেসপিরেটরি ইউনিট। এগুলা এখানে কি হয়, এতটুকু জায়গাতে আমার রেসপিরেশনটা হয়। এখানেই আমার মেইন রেসপিরেশনটা হয়। ঠিক আছে, আচ্ছা। এলভিওলার সেল, এলভিওলার সেল কি? আমাদের যে এলভিওলার সেল, এগুলা কোন ধরনের এপিথেলিয়াল সেল? হিস্টোলজি যাদের ভালো জানা আছে, আমাদের হিস্টোলজি কোর্সটা কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস, আমাদের একটা হিস্টোলজি কোর্স আছে, এখানে আমরা প্রত্যেকটা এপিথেলিয়াম, কোন এপিথেলিয়াম কোন জায়গায় থাকতে পারে, প্রত্যেকটা ডিটেইলস আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে এলভিওলার মধ্যে কোন ধরনের এপিথেলিয়াল সেল থাকে? সিম্পল স্কোয়ামাস। গুড, সিম্পল স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস কেন থাকে? সিম্পল স্কোয়ামাস কেন থাকে? দেখেন, স্কোয়ামাস সেলগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এরকম মাছের আইসের মতো, মাছের আইসের মতো পাতলা কিছু লেয়ার। ঠিক আছে, এক্স স্তরী, এক্স স্তরী। ঠিক আছে, এক্স স্তরী পাতলা কিছু লেয়ার থাকে, এগুলো হচ্ছে, এগুলাকে বলে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। তো পাতলা এক্স স্তরী একটা এপিথেলিয়াম, এটা এখানে তাহলে কি হবে? অবশ্যই গ্যাসের আদান প্রদান হতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে রাখছে। তাহলে টাইপ 1 এলভিউলার সেল, এগুলা কি? টাইপ 1 এলভিউলার সেল, এই টাইপ 1 এলভিউলার সেলগুলো হচ্ছে সবগুলা হচ্ছে কি? এলভিউলার এপিথেলিয়াম। টাইপ 1 এলভিউলার সেল হচ্ছে মেইনলি এলভিউলার এপিথেলিয়ামকে, এলভিউলারের মধ্যে যে এপিথেলিয়াল সেল আছে, এই এপিথেলিয়াল সেলগুলাকে নরমালি কি বলে? টাইপ 1 এলভিউলার সেল। তারপর টাইপ 2 এলভিউলার সেল, এলভিউলার সেলগুলোর অন্য একটা নাম হচ্ছে নিউমোসাইট। কি নাম? নিউমোসাইট। তাহলে টাইপ 1 এলভিউলার সেল বা টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 এলভিউলার সেল বা টাইপ 2 নিউমোসাইট। এই যে টাইপ 2 নিউমোসাইট, এটার নাম কি? টাইপ 2 নিউমোসাইট, এখানে এটার মেইন কাজ কি? সারফেক্টেন্ট তৈরি করা। সারফেক্টেন্ট তৈরি করা। কি তৈরি করা? সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্টের কাজ কি? এটা হচ্ছে একটা এলভিউলাস। এই এলভিউলাসের মধ্যে এখানে ভিতর দিকে কি থাকে? টাইপ 2 নিউমোসাইট কি তৈরি করে? সারফেক্টেন্ট তৈরি করে। এই সারফেক্টেন্ট কি করে? এই এলভিউলাসও সবসময় তার একটা টেন্ডেন্সি থাকে, এই এলভিউলাসটা সবসময় চুপসে যেতে। এই সারফেক্টেন্ট কি করে? এই চুপসে যেতে, এলভিউলাসকে চুপসে যেতে দেয় না, চুপসে যেতে দেয় না, পৃষ্ঠটান কমিয়ে দেয়, পৃষ্ঠটান কমিয়ে দেয়, সারফেস টেনশন কি করে দেয়? কমিয়ে দেয়। তাহলে টাইপ 2 এলভিউলার সেল কি তৈরি করে? সিক্রেট এলভিউলার ফ্লুইড তৈরি করে এবং সারফেক্টেন্ট তৈরি করে। এলভিউলার ফ্লুইড তৈরি করে এবং সারফেক্টেন্ট তৈরি করে। আচ্ছা, তারপরে আসেন রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেন, এটা আপনাদের শর্ট নোট আসে, 1.5 মার্কসের শর্ট নোট আসে, পরীক্ষায় আসবে এটা। রেসপিরেটরি মেমব্রেনটা আজই শিখে নেবেন, ড্র করতে হবে, ড্র করে দিলে আপনি 1.5 এ 1.5 পাবেন। রেসপিরেটরি মেমব্রেন মেইনলি আমাদের যে এলভিউলাস, এলভিউলাসের সাথে কার গ্যাসের আদান প্রদান হয়? ক্যাপিলারির মধ্যে। এলভিউলাস এবং ক্যাপিলারির মধ্যে গ্যাসের আদান প্রদান হয়। এই যে এলভিউলার যে লেয়ার এবং ক্যাপিলারির যে লেয়ার,
এই দুইটা লেয়ারের মধ্যে কি হয়, গ্যাসের আদান প্রদান হয়। এই লেয়ার গুলাকে একসাথে কি বলে, রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেন ইজ দ্য মেমব্রেনাস স্ট্রাকচার থ্রু হুইচ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকার। যে মেমব্রেন গুলার মধ্য দিয়ে, তাহলে অবশ্যই এখানে কিসের মেমব্রেন আছে, অ্যালভিউলার মেমব্রেন আছে। তারপরে মাঝখানে কি আছে, কিছু ইন্টারস্টিশিয়াল স্পেস, কিছু খালি জায়গা আছে। এই খালি জায়গার পরে কি আমার একটা ব্লাড ভেসেল বা ক্যাপিলারি, এটাকে বলা হচ্ছে আমার, এই যে দেখেন, এটা হচ্ছে কি, ধরেন এটা হচ্ছে আমার এলভিউলাস, এই পার্টটা হচ্ছে এলভিউলাস, আর এখানে হচ্ছে আমার রক্তনালী, এটা হচ্ছে কি ব্লাড ভেসেল। এদিক দিয়ে কি হচ্ছে, বড় ব্লাড পাস হচ্ছে। তাহলে দেখেন এটা হচ্ছে কি, এখানে কি দেখাচ্ছে, ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার অফ দ্য alveolus, fluid and surfactant layer of the alveolus। এটা হচ্ছে কি alveolus এর সারফেক্টেন্ট লেয়ার, কি alveolus এর এপিথেলিয়াম, alveolus এর এপিথেলিয়াম। বেসমেন্ট, এই যে এপিথেলিয়াম, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আপনারা একটু রেসপন্স করবেন। আচ্ছা, হঠাৎ করে নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন আপনারা। স্ক্রিনটা কি দেখা যায়? আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম, প্রথমত হচ্ছে আমার এখানে হচ্ছে সারফেক্টেন্ট লেয়ার। হ্যাঁ, প্রথমত হচ্ছে এলভিউলাসের ভিতরে সারফেক্টেন্ট লেয়ার বা এলভিউলার ফ্লুইড লেয়ার। তারপর হচ্ছে এলভিউলার এপিথেলিয়াম। এলভিউলার এপিথেলিয়াম, এখানে কি থাকে, এলভিউলার এপিথেলিয়াম থাকে। আচ্ছা, এলভিউলার এপিথেলিয়ামের পরে এলভিউলার এপিথেলিয়াম থাকে কি, থাকে বেসমেন্ট মেমব্রেন। তাহলে আমি যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা এপিথেলিয়াল একটা বেসমেন্ট মেমব্রেন তারা এটাকে টিকে থাকে। এখানে এই বেসমেন্ট মেমব্রেনটা তারা দেখা, ঠিক আছে। তারা লেয়ারে তারপর একটা বেসমেন্ট